স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় জারিফ নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল 9:10 তার মৃত্যু হয়। এখন পর্যন্ত এই ঘটনায় 34 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত 30 জনই শিশু। গতকাল শুক্রবার আয়মান ও মাকিন নামের দগ্ধ 2 শিক্ষার্থীর মৃত্যু হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এই দুর্ঘটনায় কয়েকটি হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন 50 জন। জাতীয় বার্নে ভর্তি 40 জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এখনও 5-6 জন। আর বেশ কজন রোগীর অবস্থার উন্নতি হওয়ায় আজ থেকে তাদের রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রোগীদের সুস্থ করতে সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানকার ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী বিপুল দেব রায়। তার কাছ থেকে জেনে নেব দগ্ধদের চিকিৎসা ও সেখানকার সার্বিক পরিস্থিতি। বিপুল, আমরা শুনেছি বেশ কয়েকজন রোগী এখনও সংকটাপন্ন অবস্থায় আছে। তাদের সংখ্যাটা আপনি সরেজমিনে দেখে কেমন দেখেছেন এবং চিকিৎসার বিষয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? হ্যাঁ, তানি আসলে যেমনটা বলেছেন, আজকে সকালে কিন্তু জারিফ নামে 13 বছরের একটি শিক্ষার্থী নিহত হয়েছেন। আপনি জানেন যে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন যে 40 জন শিক্ষার্থী যারা চিকিৎসা নিচ্ছেন তার মধ্যে 5 জনের অবস্থা খুব সংকটাপন্ন। সেই 5 জনের মধ্যে একজন শিক্ষার্থী জারিফ তিনি মারা গিয়েছেন এবং আমরা এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে আবাসন সার্জন চিকিৎসক যিনি রয়েছেন শাওন বিন রহমান, তিনি নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদের। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যেও ও যারা একটু সংকটাপন্ন তাদেরকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা, এবং যারা বিশেষ করে সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে যে চিকিৎসক দল এসেছেন তারা আজকেও কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দেবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা এসে আবারও সেই শিক্ষার্থীদের, আহত শিক্ষার্থীদেরকে তারা দেখবেন সেটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে যারা খুব সংকটাপন্ন তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে, এবং কিছু একটা উন্নতি যাদের হয়েছে তাদেরকে ক্যাবিনে দেওয়া হয়েছে, এবং আমরা যতটুকু জানি 15 জন শিক্ষার্থী এখন ক্যাবিনে রয়েছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই যারা একটু সুস্থ হয়েছেন ক্যাবিনে যারা রয়েছেন তাদেরকে মধ্যে থেকে হয়তো 13 জনকে আজকে ছাড়পত্র দিতে পারে এমনটা জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এখন নিশ্চিত করেনি। আর বিষয়টি যেটি হচ্ছে যে আমরা আজকে কিন্তু অন্যান্য দিনের মতো তেমন একটা ভিড় দেখতে পাচ্ছি না এই বার্ন ইনস্টিটিউট হাসপাতালে, এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আজকে যে শিশুটি মারা গিয়েছেন তাকে হয়তো কিছুক্ষণ পর যাদের পরিবারের সদস্যরা যদি আসে সবাই তাকে হস্তান্তর করা হবে লাশটি, এবং পাশাপাশি এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনের মতো আজকেও ব্রিফ করে তাদের সার্বিক বিষয়টি আমাদেরকে জানাবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো তা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারে উপকূলের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চাঁদপুরের মেঘনার জোয়ারে স্বাভাবিকের চাইতে পানির উচ্চতা বেড়েছে প্রায় 3 ফুট। এতে সদর ও হাইমচর উপজেলার নিম্নাঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি ঢুকেছে। জোয়ারে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার সকালে ও রাতের জোয়ারে উপজেলার নিঝুমদ্বীপ, সুখচর, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়ি বাঁধের বাইরের এলাকা প্লাবিত হয়। এছাড়াও মূল হাতিয়ার বাইরে ঢালচর ও চর গাছিয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। প্লাবিত হয়েছে ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি সহ উপকূলের নিচু এলাকা। এমনি পানি উঠে যাবে, এতে সাধারণ পানি না, আর মনে হয় হলো বাজার কিন্তু ডুবে গেছে, রোড ঘাট মনে করেন মানুষের যাতায়াত খুব একটা জামিলা। যদি সরকার তরফ থেকে আঙ্গুর বেরিবেরটা হয় তাহলে আঙ্গুর মানুষ গরিব বিয়াতে বাছনি আছে, বাছনি নেই। উপকূলের পরিস্থিতি জানাতে দ্বীপ জেলা ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, জোয়ারের প্রভাবে উপকূলের কি পরিস্থিতি দেখছেন এবং কোন কোন এলাকায় পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে?
তানি, আপনি যেটা জানতে চেয়েছেন যে গত 2 দিন যে ঝড়ো বাতাস, দমকা বাতাস প্রবাহিত হয়েছে উপকূলের অঞ্চল দিয়ে, আবহাওয়া দপ্তরে কিন্তু এই বাতাসের যে সতর্ক সংকেত সেটি সাগরে যেটি দেওয়া আছে, নদী বন্দরে 1 নম্বর দেওয়া আছে, সাগরে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া ছিল, ওই অবস্থা এখনো বিরাজ করছে। কিন্তু দমকা বাতাস যে সেটি একটু কমে এসছে, সেটি এখন নেই, তবে বৃষ্টি হচ্ছে এবং দমকা বাতাসের কারণে অর্থাৎ এত ঝড়ো বৃষ্টি হয়েছে যে যেটা অন্তত 60 থেকে 70 কিলোমিটারও মাঝে মাঝে ঝড়ের ব্যাগ এরকম ছিল। তাতে গিয়ে মেঘনা নদীর প্রবলভাবে মেঘনা নদীর পানির উচ্চতা বেড়ে যায় এবং সেই থেকে 3 থেকে 4 ফুট উচ্চতা ভোলার যে প্রায় 21টি চর সেগুলোতে কিন্তু পানির প্লাবিত হয়েছিল এবং বিশেষ করে যেগুলো বেড়িবাঁধের বাইরে যে গ্রামগুলো, মনপুরা, চরজতিন, দাসেরহাট, এরকম ভোলার রাজাপুরের কিছু অংশ, ভেজুরিয়ার কিছু অংশ, ভেলুমিয়ার কিছু অংশ, এই অঞ্চলগুলো কিন্তু সেই জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হয়েছে। তবে যেহেতু বাতাস কমে গেছে সেহেতু ওই জোয়ারের পানিগুলো আবার কমে যায়। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে উত্তাল, মেঘনা নদী উত্তাল হওয়ার পরের কারণে কিন্তু ভোলা লক্ষ্মীপুর রুট সহ এরকম 10টি রুটে লং চলাচল, সিটাক চলাচল বন্ধ রয়েছে। ভোলা মনপুরা, ঢাকা মনপুরা রুটের লং চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি সার্ভিস চালু হয়েছে আজকে সকাল থেকে। কারণ হচ্ছে যে নদীতে উত্তালতা যখন একটু কমে যায় তখন ফেরি চলাচল করতে পারবে, এই বিধায় সকালে বেশ কয়েকটি যানবাহন নিয়ে ফেরি ভোলা থেকে ছেড়ে যায়। আর একটি কথা আপনাকে জানিয়ে রাখি যে ভোলার রাজাপুরের যে কামাল মাঝির নৌকা, যেটি 13 জন জেলে সহ যেটি ডুবে গিয়েছিল, সেই নৌকার একজন মাঝি জসিমউদ্দিনের সন্ধান কিন্তু আজও পাওয়া যায়নি। গত পরশু রাতে সেই নৌকাটি ডুবে গিয়েছিল। সেই পরিবার স্বজনরা আজারি চলছে। আমাদেরকে ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় জেলে সমিতির যে সম্পাদক শেখ মামুন জানিয়েছেন যে সেই পরিবারের তারা সহানুভূতি জানিয়েছে এবং একই সঙ্গে তারা উদ্ধার, যে জেলে নিখোঁজ জেলে রয়েছে তার উদ্ধারের জন্য আজকে তারা চেষ্টা চালাচ্ছে। কারণ হচ্ছে যে গত 2 দিন নদী এত উত্তাল ছিল যে সেখানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তানি, এই ছিল ভোলার থেকে সর্বশেষ পরিস্থিতি। অপু, ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ মৌলভীবাজারে দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে। সকাল 11টার দিকে জেলা শহরের বেরিরপাড় পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত থাকবেন। পরে সমাবেশ করবেন তারা। এছাড়াও দুপুরে শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীদের সঙ্গে মিলিত হয়ে শহরের চৌমোহনা চত্বরে জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এদিকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় দলটির জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। বৈষম্য বিরোধী আন্দোলন সারা দেশে তুষের আগুনের মতো জ্বলছে। টানা 5 দিন কারফিউ শেষে বাইরে বের হতে শুরু হচ্ছে মানুষ। খুলছে দোকানপাট। জাতীয় প্রেস ক্লাবে গান ও কবিতায় আন্দোলনে হত্যার প্রতিবাদ জানায় সাংস্কৃতিক সংগঠনগুলো। দেশের বিভিন্ন জায়গায় চলে আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা। বিস্তারিত জানাচ্ছেন মাহিন আরাফাত। 26 জুলাই সকাল থেকে কারফিউ শিথিলের সুযোগে তৃতীয় দিনের মতো দোকানপাট খুলেছে সাধারণ ব্যবসায়ীরা। আগের দিনগুলোর চেয়ে 2 ঘন্টা বাড়িয়ে এদিন কারফিউ শিথিল করা হয় 8টা থেকে 5টা পর্যন্ত। অপরদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপুরায় বিটিভির ভবন পরিদর্শন শেষে এ ঘটনায় জড়িতদের দেশের আনাচে কানাচে থেকে খুঁজে বের করে আনার ঘোষণা দেন। আন্দোলনে নিহত হয় 3 সাংবাদিক। হামলায় উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক সংগঠনগুলো। ওই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ডাক দেন জাতীয় ঐক্যের। জাতিসংঘের মানবাধিকারের প্রধান ফলকার টার্ক অপর এক বিবৃতিতে বিক্ষোভ দমনে কি হয়েছে তার বিস্তারিত জানান। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা যার যার অবস্থান থেকে আওয়ামী লীগের পতনের চেষ্টা করতে থাকেন। জাকারিয়া খান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের ছোড়া একাধিক রাবার বুলেটের আঘাতে শহীদ হন নরসিংদীর পলাশ উপজেলার সন্তান ইমন মিয়া। মেধাবী হওয়ায় তাঁকে ঘিরে অনেক আশা ছিল পরিবারের। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন বাবা মা। গত 1 বছরে সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষুব্ধ তারা। শহীদের যথাযথ মর্যাদার পাশাপাশি চান সরকারি সহযোগিতা। নরসিংদী থেকে নূরে আলম রনির পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 24
২০২৬-এর জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন নরসিংদী আইডিয়াল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ইমন মিয়া। গেল বছর ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগরে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। মৃত্যুর ১ বছরেও ইমনকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। আমার প্রতি ১ বছরের মধ্যে আমি জানি, আমি জানি আর কেন জানি না। বিচার চাইছি, আল্লাহ চাইছি, আল্লাহ জগ করতেছে। সারা শরীরে গুলি লাগছে, পিছনে গুলি লাগছে। চাই আমার ছেলেরা যারা মারছে হ্যাগো বিচার চাই, হ্যাগো ফাঁসিও। পলাশ উপজেলার দড়িচর গ্রামের সন্তান শহীদ ইমন। এলাকায় সবার চোখে ছিলেন শান্তশিষ্ট। তার এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্থানীয়রাও। সে লেখাপড়ায় ভালো ছিল, সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করছিল, অ্যাপ্লাই করছিল, ওইখানেও তার আবেদন অ্যাকসেপ্ট হয়েছিল। আমরা ওইখান থেকে শুনতে পারি যে গুলি খেয়েছে, তো আমরা সরাসরি যাই হাসপাতালে নেওয়া যাওয়া করি, পরে দেখতে পাই যে মারা গেছে। কি বলবো যে এটা বলার মতো নাই, মনের মতো ছেলে এলাকা একটা নাই। এদিকে শহীদ ও আহত পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার বা যারা আহত এদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্যের কথা বলা হয়েছে, সেটি যখন বাস্তবায়ন আমরা পরিপূর্ণ করবো, অবশ্যই সেটা আমরা আমাদের প্রশাসনিকভাবে সে কাজগুলো সুন্দরভাবে করব। ইমনের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করার, তবে পূরণ হয়নি সেই স্বপ্ন। শহীদ হয়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গঠনে তার আত্মত্যাগ যাতে বিফলে না যায়, এমনটাই প্রত্যাশা স্বজনদের। আব্দুল হামিদ, RTV। গত ৩টি নির্বাচনে বিতর্কিত ভূমিকার কারণে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে জেলা প্রশাসকদের বাদ দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ইসির নিজস্ব কর্মকর্তা ও অন্য পেশাজীবীদের দায়িত্ব দেওয়া উচিত। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ডিসিদের মতো প্রশাসনিক দক্ষতা অন্যদের দিয়ে হবে না, তাই তাদের বাদ না দিয়ে শতভাগ নিরপেক্ষ ডিসি নিয়োগ দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব। আতিকা রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের মেয়াদে গত 3টি সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের শেষ নেই। রাতের ভোট, ডামি ভোট, অনেক কেন্দ্রে শতভাগ ভোট, জাল ভোট সহ নানা অনিয়ম হয়েছে। প্রশাসন ও পুলিশ সদস্যরা ভোটে অনিয়ম করতে সহযোগিতাও করেছেন। ইতিমধ্যে বিতর্কিত নির্বাচন করার দায়ে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব কারাগারে আছেন। পুলিশ ও প্রশাসনের অনেক কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 3 নির্বাচনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটিও গঠন করেছে সরকার। এই প্রেক্ষিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে বড় ধরনের পরিবর্তন আসছে। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন এসব পদে ইসি নিজস্ব কর্মকর্তা, ব্যাংকার ও অন্য পেশাজীবীদের নিয়োগের কথা বলেছেন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম ও বিতর্কিত কার্যকলাপের জন্য নির্বাচন নিরপেক্ষ করতে ডিসিদের বিকল্প হিসেবে নির্বাচন কর্মকর্তা, ব্যাংকার, বিচারক ও অন্য পেশা নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। ইলেকশন কমিশন কর্মকর্তার সংখ্যা এখন সম্ভবত 4000-এর কাছাকাছি। তো তাদের ভেতর থেকে যদি 300 ওইরকম কর্মকর্তা পাওয়া যায় রিটার্নিং অফিসার করার জন্য, তাহলে সবচেয়ে ভালো। আর যদি কোনো কারণে না করা যায়, তাহলে অন্যান্য যে সার্ভিস আছে সরকারের বা ব্যাংক, যেখান থেকে বলি না কেন আমরা, সেখান থেকে নিতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্য পেশাজীবীদের খুব বেশি নেই। তাই স্বচ্ছ ভোট করতে প্রয়োজন ডিসি নিয়োগে নিরপেক্ষতা ও সরকার ও ইসি সদিচ্ছা। কিছু ডিসিতে বাড়াবাড়ি করে নাই তা না, আবার কিছু ডিসি ভালো মানুষও ছিল, ইচ্ছার বিরুদ্ধে করেছে। ডিসিদেরকে ছাড়া অন্য কাউরে রিটার্নিং অফিসার করলে ইলেকশন একেবারে হজবরল হয়ে যাবে। সরকারের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের দুর্বল এবং বিতর্কিত আচার আচরণ ইত্যাদি মিলেই আপনার ডিসির বাইরে যাওয়ার এখন একেবারে কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, ডিসি ভালো লোকদেরকে দিতে হবে যারা নিরপেক্ষভাবে কাজ করবে। 3টি নির্বাচনে দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে পারলে আগামী নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা একটি কড়া বার্তা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। দীর্ঘ 5 বছর ধরে থমকে আছে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের 32 কিলোমিটারের 4 লেন প্রশস্তকরণের কাজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ কাজ। মহাসড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করায় সড়ক জুড়ে খানাখন্দে ভরে উঠেছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি।
2018 সালে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা চৌরাস্তা পর্যন্ত 32 কিলোমিটার মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণের জন্য উদ্যোগ নেয় সরকার। 3 দফায় 500 কোটি টাকা বরাদ্দ ছাড় দেওয়া হয়। তবে ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে মহাসড়কটির 4 লেনে উন্নীতকরণ কাজ। প্রায় সময় মহাসড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহন বিকল হওয়ায় ক্ষতির সম্মুখীন যানবাহন মালিকরা। আমাদের ভাঙ্গা টু মুন্সিবাজার এই রাস্তাটা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের খুব চলাফেরার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমি যতবারই গেছি ততবারই আমার গাড়িতে অন্তত 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়েছে শুধুমাত্র রাস্তা খারাপের জন্য। সরকারের কাছে আবেদন, আমরা এই রাস্তাটা যিনি অতি শিগগিরই রাস্তাটা সাইরে দেয়, মেলা লোকের সমস্যা হয়ে যায়। রাস্তায় কোনো প্রকার একটা পরিবহনও সঠিকভাবে যাইতে পারে না, রাস্তার পরিবেশ খুবই খারাপ। 25 কিলো রাস্তায় 3 ঘন্টা সময় লাগছে। এরকম করে রাস্তায় গাড়ি চালানোর মতো আমাদের কোনো পরিবেশ নেই। এই রাস্তায় চলাচলের জন্য এতটা কষ্ট হয়, রাস্তা অতিরিক্ত খারাপ, আর এত খারাপ রাস্তা মনে হয় বাংলাদেশ আর কোথাও নাই। সড়কটি অতি দ্রুত সংস্কারের কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমাদের এই প্রকল্পটি 2026 সালের জুন মাসে সমাপ্ত হবে। আমরা আশা করছি যে এর মধ্যেই যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হব। সড়কটি দ্রুত 4 লেনে উন্নীত করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি ফরিদপুরবাসীর। আবরার মাহি, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। ইসরায়েলি গোলায় প্রাণ গেল আরও 89 ফিলিস্তিনির। যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার দায় হামাসকে দিলেন ট্রাম্প। মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের। এবং নিষেধাজ্ঞায় পড়তেই হলো ইন্টার মিয়ামির তারকা লিওনেল মেসিকে। স্কোয়াডে থেকে না খেলায় মেজর লিগ সকার কর্তৃপক্ষের কঠিন সিদ্ধান্ত। উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। এই সুযোগে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈরে। দালালের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন 14 যুবক। প্রায় 1.5 বছর ধরে কোনো খোঁজ নেই তাদের। পরিবারও জানে না সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। উন্নত জীবনের আশায় গেল বছর বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের 14 যুবক। কথা ছিল লিবিয়া হয়ে সাগর পথে পৌঁছে দেওয়া হবে ইতালিতে। এই প্রতিশ্রুতিতে প্রত্যেকের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেয় এক ইউনিয়নের বাবুল হাওলাদার চক্র। লিবিয়ায় পৌঁছানোর পর ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে দাবি করা হয় আরও মোটা অঙ্কের টাকা। সন্তান ফেরত পাওয়ার আশায় ভিটেমাটি বিক্রি করে ও সুদে ঋণ নিয়ে কয়েক ধাপে 30 থেকে 40 লাখ টাকা পাঠায় ভুক্তভোগী পরিবার। তবুও সন্ধান মেলেনি সন্তানদের। 15 লাখ টাকা দিলে 25 দিনের ভিতর পার করবো, এর পরে পার করে নাই। দালালে কইছে যে দাও ইটালি পৌঁছাই দিন। 35 লক্ষ টাকা দিছি। টাকা দেওয়ার পর আজকে 5 মাস ধরে ছেলে নিখোঁজ করে থইছে। দালালের শাস্তি চাই। আমার টাকা নিছে 45 লাখ। নিখোঁজ পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এই পুলিশ কর্মকর্তা। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি, এবং যদি অভিযোগ করেন অবশ্যই আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব। দ্রুত নিখোঁজদের ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা ভুক্তভোগী পরিবারগুলোর। একই সাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তাদের। সাকিব আল হাসান, RTV। বৈচিত্র্যের শেষ নেই নেত্রকোনার। হাওর বেষ্টিত উপজেলাগুলোতে শুকনো মৌসুমে একরূপ হলেও বাহারি রং বর্ষায়। ঢেউ খেলে অথই জলরাশি। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে প্রতিদিনই হাওরে ভিড় জমান দর্শনার্থীরা। তবে বিপুল দর্শনার্থীর জন্য বরাদ্দ কেবল একটি মাত্র রেস্ট হাউস। মোখলেসুর রহমান খানের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ।
স্থানীয়রা জায়গাটির নাম দিয়েছেন মিনি কক্সবাজার। সমুদ্রের মতোই বিশাল জলরাশি, মাঠঘাট থেকে সড়ক সবটাই পানিতে একাকার। বর্ষা মৌসুমে এমন দৃশ্যপটের দেখা মিলে নেত্রকোনার মদন উপজেলার হাওর জনপদে। উপজেলার উচিতপুর হলো হাওরের প্রবেশমুখ। ভ্রমণ পিয়াসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ হাওর। বিভিন্ন স্থান থেকে এখানে আগমন পর্যটকদের। বর্ষায় নতুন পানির ছোঁয়ায় অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ায় ট্রলার ও ডিঙ্গি নৌকায়, আবার জলকেলি খেলে হাওরের পানিতে। এইখানে ঘোরাফেরা করছি, একটক্ষণ 2 ঘন্টা যাবত ঘোরাফেরা করছি, ভালোই লাগছে। ভালো ভালো বড় স্পিড বোট থাকতো, তাই তো মানুষ ঘুরে মজা পাইতো আর কি। হাওড়ের সৌন্দর্য মূলত জেগে ওঠে বৃষ্টি স্নাত বর্ষাকালে, যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত উচিতপুর হাওর। বালুই ব্রিজের 2 প্রান্তের প্রায় 2 কিলোমিটার ডুবন্ত সড়কটি সৌন্দর্যের মূল আকর্ষণ হয়ে ওঠে পর্যটকদের কাছে। এখানে দাঁড়িয়ে ভ্রমণ প্রেমীরা উপভোগ করতে পারে হাওড়ের নৈসর্গিক সৌন্দর্য। পর্যটকরা জানায় নিরাপত্তা সহ পর্যাপ্ত ভালো মানের খাবার, হোটেল, রেস্ট হাউস ও ওয়াশরুমের অভাব রয়েছে এখানে। প্রত্যেকটা ট্রলারে যদি লাইফ জ্যাকেট দেওয়া হতো তাহলে প্রত্যেকটা যাত্রী নিরাপত্তাভাবে শান্তি শৃঙ্খলাভাবে প্রত্যেক জায়গায় উপস্থিত করতে পারত। সরকারের পক্ষ থেকে পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিলেন নেত্রকোনার ডিসি। পর্যটকরা আসলে পরে যেমন সিকিউরিটির একটি বিষয় থাকে, তারপরে বসার ব্যবস্থা থাকে, তাদের আসলে পরে খাওয়া দাওয়ার বিষয়গুলো থাকে, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি এবং এগুলো কাজগুলো আমরা করব। প্রকৃতির ঢেলে দেওয়া এই সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। লামিয়া তানজির মাহমুদ, RTV। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি 21.60% বেড়ে $3.53 বিলিয়ন পৌঁছেছে, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য। এই সময় যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানির প্রবৃদ্ধি ছিল 7.6%। চীনের রপ্তানি হ্রাস পেলেও ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া কিছুটা প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে ইউনিট মূল্যে বাংলাদেশের অগ্রগতি ছিল 0.47%, যেখানে ভিয়েতনাম ছিল অনেক এগিয়ে। টেকসই প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি ও শ্রমিক প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। থাইল্যান্ড কম্বোডিয়া চলমান সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 32 জনে দাঁড়িয়েছে। নতুন করে 12 জন কম্বোডিয়ান নাগরিকের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। এদিকে সংঘর্ষের ঘটনায় দুদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। ঘর ছেড়েছে 2 দেশের অন্তত 1.5 লাখ মানুষ। শুক্রবার থাইল্যান্ডের সীমান্তবর্তী 8 জেলায় সামরিক আইন জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও ভিয়েতনামের মধ্যে উত্তেজনা চলমান, যা গেল বৃহস্পতিবার থেকে সামরিক সংঘাতে রূপ নেয়। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্তে রাজি না হওয়ায় হামাসকে হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সব জিম্মি ছেড়ে দিলে ফিলিস্তিনে আবারও হামলা চলবে। এই ভয়ে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না সংগঠনটি। যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার দায়ভার পুরোপুরি হামাসের প্রতিনিধি দলের উপর চাপিয়ে দেন তিনি। এর আগে হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত না হয়ে মধ্যস্থ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনে নিহত হয়েছে অন্তত 89 জন। ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছে। এদের মধ্যে 2 শিশু রয়েছে। আহত আরও অন্তত 12 জন। শুক্রবার দেশটির স্থানীয় সময় ভোরে হাটিন প্রদেশে একটি ট্যুরিস্ট স্লিপার বাস উল্টে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে আল জাজিরা। বাসটি ভিয়েতনামের রাজধানী হানই থেকে পর্যটন শহর দা নাংকের দিকে যাচ্ছিল। এদিকে দুর্ঘটনাটির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফাম মিনচিন। ভিয়েতনামের সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসে ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় 5,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অবশেষে নিষেধাজ্ঞার মুখে পড়লেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞার তালিকায় তার সঙ্গে রয়েছেন মায়ামির আরেক তারকা জর্ডি আলবা।
গেল বৃহস্পতিবার অলস্টার বিরুদ্ধে স্কোয়াডে না থেকেও খেলায় মেজর লিগ সকার কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নেয়। তাই পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তারা। ফলে ঘরের মাঠে এফসি সিনাসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা। এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা 7টি ম্যাচে খেলার কারণে ক্লাবের পক্ষ থেকে মেসি ও আলবাকে অলস্টার ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তারা ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছেন। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।